1949 সালের 23 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে 7 দশকেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল দলটি। যদিও পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়। এ দলটির নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, টানা 15 বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা দলটি বিভিন্ন কর্মকাণ্ডে ক্রমেই হারাতে থাকে জনপ্রিয়তা। সবশেষ 2024-এ জুলাই গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর থেকেই নেতাদের বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীরা। সবশেষ গত বৃহস্পতিবার থেকে টানা 2 দিনের আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রভাব কেমন হতে পারে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, নিষিদ্ধ মানেই নিশ্চিহ্ন নয়। নিষিদ্ধ করার ফলে তো আওয়ামী লীগ তো পুনরায় জেগে উঠতে পারে, ওই সম্ভাবনাটাই বেশি হয়ে যাবে। কারণ নিষিদ্ধ ঘোষণা পরে তারা হয়তো তাদেরকে আবার পুনর্গঠিত করার চেষ্টা করবেন, এবং নিষিদ্ধ করার বিষয়টা খুব রিস্কি। এবং যারা এটা নিয়ে চিন্তা করেন যে নিষিদ্ধ করা হলে কিছু একটা মেরুকরণ হবে, সেই মেরুকরণ তাদের পক্ষে যাবে না। বিশ্লেষকদের দাবি, রাজনৈতিক দল হিসেবে ভুল স্বীকার না করায় গত 9 মাসে বিভিন্ন কার্যক্রমে আরও জনপ্রিয়তা হারিয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক দল হিসেবে আপনার মিস্টেক থাকতে পারে, স্ট্র্যাটেজিক মিস্টেক থাকতে পারে, বাট আপনি সেটা স্বীকার করে আপনাকে নতুন পলিসি নিয়ে যদি আপনি আসতে পারেন এবং নতুন কিছু যদি দিতে পারেন, তাহলেই রাজনৈতিক সম্ভাবনা থাকবে। 15 বছর যে অত্যাচারটা হয়েছে, নাগরিকদেরকে ভোটাধিকার থেকে নিরুৎসাহিত করা হয়েছে, ভোটাধিকার দেওয়া হয়নি, এই ব্যাপারটা, এবং যে নিপীড়নের এক ধরনের রাজত্ব তৈরি করা হয়েছিল, এইটা কিন্তু তাদের চিন্তা করতে হবে আবারও। এবং তারা যতদিন চিন্তা না করবে ততদিন নাগরিকদের থেকে তারা একটু দূরেই থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে দেশ অজানা গন্তব্যের দিকে যাচ্ছে বলেও মনে করেন এই বিশ্লেষক। সবাই তো আর গণহত্যাতে লিপ্ত হন নাই, সবাই লুটপাটে লিপ্ত হন নাই, সবাই ভোট চুরিতে লিপ্ত হন নাই, সবাই টাকা পাচার করেন নাই। সুতরাং এই যে 2.5 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি মানুষের যে সমর্থন যে দলের প্রতি, সেই দলকে নিষিদ্ধ করাটা খুব রিস্কি, এবং একটা অজানা গন্তব্যের দিকে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেলে দিতে চাইলে রাজনীতি আরও অস্থিতিশীল ও অনিশ্চিত হয়ে ওঠার শঙ্কাও বিশ্লেষকদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক রেকর্ড গড়ছে প্রবাসী আয়। গেল মার্চে আসে $329 কোটি, যা একক মাস হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স আয়। এবার অর্থবছরের হিসাবেও নতুন উচ্চতায় পৌঁছেছে প্রবাসী আয়। 40 দিন বাকি থাকতেই ভেঙেছে সব রেকর্ড। গত রোববার পর্যন্ত রেমিটেন্স এসেছে $2,546 কোটি, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় 28% বেশি। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী জুন শেষে রেমিটেন্সের অঙ্ক 3,000 কোটি বা $30 বিলিয়ন স্পর্শ করতে পারে। আর এ লক্ষ্য অর্জনে সব ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স আহরণের জন্য যে সকল বিষয় বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এগুলো কাজ করছে, এজন্য আমরা সন্তুষ্ট। যে প্রবাসীরা নন ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা দেশে আনবে, তারা এর কোনো সুফল ভোগ করতে পারবে না। কোনো জমি কিনবে, কোনো ফ্ল্যাট করবে, কোনো দোকান করবে, এই কাজগুলিতে ব্যাংকিং চ্যানেল দিয়ে আসেনি, এরূপ কোনো টাকা তারা ব্যয় করতে পারবে না। এই একটা আমরা লিগেল একটা বাধা সৃষ্টি করতে চাচ্ছি, যাতে প্রবাসীরা উদ্বুদ্ধ হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা। রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। সবচেয়ে বেশি প্রবাসী আয় আনা ইসলামী ব্যাংক এখন পশ্চিমা বিশ্ব থেকে প্রবাসী আয় বাড়ানোর দিকে নজর দিচ্ছে। প্রায় 155টা এজেন্ট আউট বিভিন্ন অ্যাক্সেস আমাদের মাধ্যমে এই রেমিটেন্সগুলো আমরা করে থাকি। আমরা নতুন মার্কেট, যেটা বিশেষ করে ইউএসএ কেন্দ্রিক আমরা চিন্তা ভাবনা করছি, ইউএসএ ভিত্তিক রেমিটেন্স আরও বেশি হয়, সেই হিসেবে আমরা প্রচেষ্টা অব্যাহত আছে, এবং এইখানে আমরা আরও অ্যাক্টিভ ভূমিকা পালন করবো, যাতে আমরা এখান থেকে ইউএসএ ভিত্তিক আরও বেশি বেশি রেমিটেন্স আসে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রবাসীদের পাঠানো সব অর্থ বৈধ পথে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানায় কেন্দ্রীয় ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে বিপাকে পড়েন অনেক বাংলাদেশি হজযাত্রী। এমন বাস্তবতা হজযাত্রীদের ডিজিটাল সেবা, আবাসন ব্যবস্থা, গুরুত্বপূর্ণ নথিসহ হারিয়ে গেলে তা দ্রুত খুঁজে বের করা হবে এমন সব বহুমুখী সেবা দিতে চালু করে এই অ্যাপসের মাধ্যমে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই অ্যাপস লাভবাহিক এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বিপত্তি বেঁধেছে এখানে। হজযাত্রী সাইফুল ইসলাম ব্যবহার করেন স্মার্টফোন, কিন্তু এই অ্যাপ সম্পর্কে ধারণা নেই তার মতো অনেকেই এমন বাস্তবতার মুখোমুখি। না, আগে জানতাম না, আজকে শুনলাম, প্রথম শোনার পরে আমি ডাউনলোড করলাম। এটা আগের থেকে এই অ্যাপসটা যদি তৈরি করা হতো এবং ব্যাপকভাবে প্রচার করা হতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভি চ্যানেল বিভিন্ন, তাহলে আরো মানুষ উপকৃত হতো। হ্যাঁ, হজে যাওয়ার জন্য কিনছি আমি। যদি আরো আগে তো চালু হইতো তাইলে হয়তো আরো একটু ভালো হইতো, আরো একটু বেশি শিখতে পারতাম। তবে প্রচারণার অভাবে এর ব্যবহার নিয়ে রয়েছে হজযাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। ফোনের কথা তো মানলাম কয় না, কিছুই না, আর ওগুলো তো ব্যবহার আমরা বুঝিও না। এটা মোবাইলে মেসেজ আসছে আর কি, এটা আমি এখনো ওপেন করতে যে হয়নি। এগুলো একটু প্রচার করলে অবশ্যই ভালোভাবে জানা যেত আর কি। আগামীতে হজযাত্রীদের প্রশিক্ষণ দিয়ে এই অ্যাপসের ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছে হজ অফিস। আপনাদের সার্বিক সহযোগিতা চাই, যাতে করে এই অ্যাপসটাকে আসলে সকলের কাছে পৌঁছানো যায়, যাতে করে এই অ্যাপসের যে সেবাগুলো রয়েছে তাতে আমরা সকল হজযাত্রী যেন এই সেবাটি গ্রহণ করতে পারে। সবার ব্যবহারের উপযোগী করতে সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ হাবের। শেষ মুহূর্তে এবার এটি উদ্বোধন হয়েছে, সুযোগটাও কম ছিল। ভবিষ্যতে এটি আরও আপডেটেড হবে। আমরাও সরকারের সাথে আমাদের হজযাত্রীদের অধিক হারে একাডেমিক প্রশিক্ষণের বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ডিজিটাল সেবা যাত্রীদের কাছে সহজ হলে অনেক সংকট সমাধান হবে আশা সকলের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ গঠনের পর থেকে সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতেন প্রকৌশলীরা, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দায়িত্ব দেওয়া শুরু হয় রাজনৈতিক দলের নেতাদের। সিডিএ চেয়ারম্যান পদে আব্দুচ সালাম, জহিরুল আলম দোভাষ এবং সবশেষ মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছিল বিগত সরকার। বেশিরভাগ প্রকল্প নেওয়া হয় 2009 থেকে 2019 সাল পর্যন্ত দায়িত্বে থাকা আব্দুচ সালামের সময়ে। নগরীর উন্নয়নের নামে এই 10 বছরে নেওয়া হয় একের পর এক পরিকল্পনাহীন প্রকল্প। পাহাড় কেটে লিংক রোড তৈরি ও জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে নেওয়া মেগা প্রকল্প নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন আব্দুচ সালাম। দুর্নীতি ও অনিয়মে বছর বছর পিছিয়েছে এসব প্রকল্পের কাজ। কেন্দ্র থেকে নির্দেশিত কিনা আমরাও জানি না, সেই ধরনের অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর প্রয়োজনীয়তা এখানে নাই। এক কথা বলা যায় যে আসলে প্রকল্পগুলি নিশ্চয়ই কোনো ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য করা হচ্ছে। নগরের বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলা সেগুলা তো মিসিং। আমি যেখানে সেখানে গিয়ে একটা কনক্রিট করে ফেললাম, খাল দখল করলাম, এরকম তো হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে 38টি প্রকল্প নেয় সিডিএ, এর মধ্যে 31টি প্রকল্পের কাজ শেষ হলেও চলমান রয়েছে 7টি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির অনিয়ম তদন্তে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত হোক, তদন্তে আমাদের কোনো ইয়ে নাই। আমরা চাচ্ছি রিয়েল তদন্ত। যারা এই সমস্ত মেগা প্রজেক্টগুলো করেছে, এই যে রোডস অ্যান্ড হাইওয়েজ, এলজিডি, ওই সমস্ত ইঞ্জিনিয়ার দিয়ে তদন্তটা করতে হবে, তাহলে অ্যাকচুয়াল ঘটনাটা বের হয়ে আসবে। প্রকল্পের সবই নেওয়া হয় সাবেক চেয়ারম্যান আব্দুচ সালামের সময়ে। পরের 2 চেয়ারম্যানের মেয়াদে নতুন কোনো প্রকল্প না নেওয়া হলেও বাস্তবায়ন কাজ শেষ হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 2019 সালে চাঁদপুরের হাইমচর উপজেলার 30 শয্যা বিশিষ্ট জরাজীর্ণ টিন শেডের হাসপাতালটি 50 শয্যায় রূপান্তরের প্রকল্প নেয় সরকার। 27 কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক কনস্ট্রাকশন শুরু করে নির্মাণ কাজ। এরপর 2 বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ 6 দফা বাড়ানো হলেও শেষ হয়নি কাজ। 20% বাকি রেখে 2024 সাল থেকে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা। নামে হাসপাতাল হলেও ভবন ও পরিবেশ সংকটে এখানে নেই অপারেশন থিয়েটার, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, এক্সরে মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। এখন আমরা যাইতে হয় টাউনে চাঁদপুর, যাইতেও লাগে 2 ঘন্টা। অসুস্থ হয়ে গেলে পথে পথে অর্ধেকেই যাইতে রোগী আরও অসুস্থ হয়ে যায়। মেশিনারি জিনিস দরকার, কিন্তু সব কিছু ভেঙে টেঙে এলোমেলো হয়ে আছে, নতুন ভবন চালু হয় না, এই জন্য নিয়ে আসতে পারি না। আমি নিজেও চাঁদপুর যেতে পারি না।
এদিকে ১৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র ৪ জন। জুনিয়র পেশেন্ট একজনও নেই, যে দুজন ছিল দুজনকে সংযুক্ত অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, কারণ থাকার জায়গা নেই। এছাড়া ডেলিভারি রোগীকে আমরা খুব সিরিয়াস অবস্থা চলে গেলে তাদেরকে আমাদের রেফার করতে হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বাকি ২০% কাজ দ্রুত শেষ হবে জানান এই কর্মকর্তা। প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক শেষ করার জন্য একটা প্রাক্কলন প্রেরণ করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমরা জনস্বার্থে হাসপাতাল ভবনটি চালু করার জন্য দ্রুত ব্যবস্থা নিব। নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। পাটুয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা সমাজসেবা অধিদপ্তরের হিসাবে মাদ্রাসায় এতিমের সংখ্যা ১২৪ জন। সরকারি নিয়ম মতে কোনো এতিমখানার মোট নিবাসীর অর্ধেক শিক্ষার্থীর জন্য প্রতি মাসে ২,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। সেই অনুসারে এই মাদ্রাসার ৬২ জন এতিম ও অসচ্ছল শিশুই ভাতা পায়। তবে কাগজের এই হিসাবের সাথে বাস্তবে বিস্তর ফারাক। এলাকাবাসীর অভিযোগ, এতিমখানার নামে টাকা তোলা হলেও এতিম তেমন কেউ নেই। পরিদর্শনে এলে আশপাশের মাদ্রাসা থেকে ছাত্র এনে হাজির দেখানো হয়। মাদ্রাসা যখন একটা ভিজিট আসে না, আসার পরে ওই মাদ্রাসাতে অন্য মাদ্রাসার ছেলেগুলোকে আনে, ওখানে সংখ্যা দেখায়। অভিযোগের ভিত্তিতে বিনা নোটিশে এতিমখানায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা SM রফিকুল ইসলাম। সেদিন এতিমখানায় পাওয়া যায় মাত্র ২৬ শিক্ষার্থী। আবার এমন অনেক শিক্ষার্থীও পাওয়া যায় যারা টাকা পাওয়া তো দূর, নিজে বেতন দিয়ে পড়াশোনা করে। আমার আব্বু ৫০০ টাকা অসি দিয়ে দেয়, প্রতি মাসে ৫০০ টাকা বেতন দেয়। আমার আব্বু প্রতি মাসে ২০০ টাকা করে বেতন দেয়। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সমাজসেবা কর্মকর্তা। ৬২ জন ভাতা পায়, তো থাকতে হবে ১২৪ জন। ওই আমাদের ইনলিস্টেড ২৬ জন পাইছিলাম, কোনো ব্যবস্থা নেই, ওখানে অনিয়ম আছে, ঠিক তাহলে আমরা সেটা কমাই দিব না থাকলে। মাদ্রাসার মহতামিম সমস্ত অভিযোগ অস্বীকার করে তা বানোয়াট বলে দাবি করেন। আমাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো আসছে অনেকটাই মিথ্যা। আমরা কত টাকা আমাদের সরকার থেকে আমরা পাই, কতটা আমাদের খরচ হয়, আমাদের ক্যাশবুকও আছে, আমরা এটা দেখাইতেও পারবো ইনশাল্লাহ। তবে তার বক্তব্যের সত্যতা খুঁজতে সরেজমিনে ডিবিসি টিম গিয়েও এতিমখানায় মাত্র ৩৫ শিক্ষার্থীর দেখা পায়। এতিম ও অসহায় শিশুদের নাম ব্যবহার করে সরকারি টাকা লোপাট শুধু আইন লঙ্ঘন নয়, মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে বলছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তিই পারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম এলাকা চেলাছড়া উপরপাড়া। একটি ছড়ার ওপর গ্রামের প্রায় ৪২টি পরিবার নির্ভরশীল, কিন্তু খরায় ছড়াটি শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকটে গ্রামবাসী। দূর দূরান্ত থেকে এসে একটি কুয়ো থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে হচ্ছে। এই পানি সংগ্রহ করতে লেগে যায় দিনের অর্ধেক সময়। শুধু কাউখালী নয়, বরকল, লংগদু, বাগাইছড়ি, নানিয়ারচর, বিলাইছড়ি সহ রাঙামাটির ১০ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। আমরা দূর থেকে পানি নিতে আসি, আমাদের সময় তা অনেক অবসর হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে পানি নিতে। পানি তো হস্ত গন্ধামূল লাগে, পানি ফুজা দেয়, সময় লাগে। এই পানি সংকটটা হচ্ছে ফাল্গুন চৈত্র বৈশাখ মাস পর্যন্ত পানি একটু কমে যায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য এলাকায় বাড়ছে পানির সংকট। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং পার ক্যাপিটা যে ওয়াটার ডিমান্ড সেটি বেড়ে যাওয়ার কারণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় আমরা পানির কিছুটা সংকট লক্ষ্য করছি। আমরা টোটাল রাঙামাটি পার্বত্য জেলার 10টি উপজেলায় যে সমস্ত জায়গায় এখনো পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করার সুযোগ আছে, আমরা সেই প্রস্তাবনায় আমরা প্রকল্পটি ডিপিপিতে আমরা উল্লেখ করেছি। বছরের অর্ধেক সময়, বিশেষ করে শুকনো মৌসুমে রাঙামাটির ৭০% মানুষ পানির অভাবে ভোগে। স্বাস্থ্য সুরক্ষায় বিকল্প উপায়ে সুপেয় পানির ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে গ্রাম থেকে আসছে শত শত ভ্যান ভর্তি পাকা আম। এসব আম এনে রাখা হচ্ছে আড়তে, পাঠানো হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়।
গেল 5 মে থেকে শুরু হয়েছে আমপাড়া। জাত ভেদে আমপাড়া চলবে জুন মাস পর্যন্ত। ইতোমধ্যে বাজারে এসেছে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপ খাস, সরিষা খাস জাতের আম। স্বাদে অতুলনীয় এসব আম কিনতে আসছেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ক্রেতা। আকার ও প্রকার ভেদে মন প্রতি গোবিন্দভোগ আম 2200 থেকে 2500 ও গোপালভোগ 2500 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে। সাতক্ষীরায় এখন আমের সয়লাভ। এখন গোবিন্দভোগ যাচ্ছে 1600, 1800, 2400। গোবিন্দভোগটা সবার আগে পাকার কারণে এখানে মানুষ উৎসমুখরভাবে সবাই আসছে আজকে আমের বাজার। তবে বিক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় আমের দাম কম। তবে হিমসাগর আম নামানোর তারিখ দেরিতে দেয়ায় ক্ষোভ চাষিদের। কৃষি অফিসাররা যে ডেট দিয়েছে, বর্তমানে এই ডেট আম ভাঙলি হিমসাগর আম গাছতে বেঁকে বেঁকে পড়তেছে। কৃষকদের পথে বসা ছাড়া কোনো উপায় নাই। হিমসাগর আমগুলো ভাঙার অর্ডার এখনো দেয়নি, তার কারণে হিমসাগর আমগুলো গাছ থেকে ভেঙে পুড়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়িক আছে, এরা এই যে এখান থেকে 20 দিন আগের থেকে ফুল আম পেড়ে ঢাকায় বিক্রি করছে। এতে করে আমরা সাতক্ষীরার আমটা আমরা খুব দিন দিন তলিয়ে যাচ্ছি। এবার জেলায় 70,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। আমরা এবছর 120 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ধরেছি। আমাদের আশা যে 70,000 মেট্রিক টনের অধিক উৎপাদিত হবে। সাতক্ষীরায় সরকারি তালিকাভুক্ত 13,000-এর বেশি আম চাষি রয়েছেন। আগামী 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া ও 5 জুনে আম্রপালি জাতের আম সংগ্রহ করা হবে। ডিবিসি নিউজ ডেস্ক। যমুনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম ম্যাসরার চর ঢেকে আছে সবুজের চাদরে। মাঠে কৃষকের ফসল তোলার ব্যস্ততা। নদী তীরের 5 উপজেলার চরাঞ্চলের জমিতে এখন বছর জুড়ে কম খরচে চাষ হচ্ছে ধান, ভুট্টা, গম, সরিষা, মরিচ, বাদাম, টমেটো ও মাসকালাই সহ বিভিন্ন ফসল। মিলছে ভালো ফলনও। আমরা মরিচের টাল দেই, বাদাম বুদাম গাড়ি, কালাই কুলাই বুনি, পানি সার দিবার পারলি ফলন বেশি হয়। শস্যের আবাদ যারা করছে তা করে বেশি। বেগুনের টাল হয়েছে 2 মণ 2.5 মণ করে বিঘা প্রতি হয় আর কি। আগের থেকে আমরা চর অঞ্চলে ফসল লাভবান হচ্ছি, আর আগের তুলনায় আমরা চর অঞ্চলের জমিগুলোতে উর্বর ভালো পাচ্ছি। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নির্বিঘ্নে বাজারে নেওয়া যাচ্ছে না ফসল। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। তবে বাজারজাতের ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জোর দেওয়া হচ্ছে উচ্চ ফলনশীল ফসলের চাষ বাড়ানোর ওপর। চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য। এর বাইরেও কৃষি পুনরুদ্ধার আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনরুদ্ধার দিয়ে থাকি। আমাদের একটা পার্টনার প্রকল্প আছে, তারপর চর উন্নয়ন প্রকল্প আছে। এগুলোর মাধ্যমে চরের কৃষকদেরকে সমিতির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। যমুনা পাড়ের চরাঞ্চলের 42,000 হেক্টর জমি থেকে বছরে আসছে প্রায় 2 থেকে 2.5 লাখ মেট্রিক টন খাদ্যশস্য, যার বাজার দর কমপক্ষে 1,000 কোটি টাকা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।